আচ্ছা দেখো, শুনতে পেতেছো না? জি স্যার। ওকে। আচ্ছা দেখো, আজকে আমরা যেটা শুরু করবো আর যেটা পড়বো হলো আমরা বিভিন্ন দ্রবণের মধ্যে দিয়ে আমরা আহ তড়িৎ বিশ্লেষণটা কিরকম হয়, যেটার মধ্যে যদি আমরা কারেন্ট দেই, একটা দ্রবণের মধ্যে যদি কারেন্ট দেই তাহলে কিরকম হবে, মানে তার ক্যারেক্টারিস্টিক্স বা কিরকম ভাবে বিভাজিত হবে সেটা আমি একটু দেখো খেয়াল করো। আহ প্রথমে দেখো আমরা সোডিয়াম ক্লোরাইডের গলিত দ্রবণ নিব। এখন খেয়াল করো, সোডিয়াম ক্লোরাইডের গলিত দ্রবণটা আমরা কিভাবে বা গলিত দ্রবণের মানেটা কি। এখন ধরো সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক মেবি তোমার হলো 801 ডিগ্রি সেলসিয়াস বা 1400 ডিগ্রি সেলসিয়াস। তো আমরা যখন প্রচুর পরিমাণে তাপ দিব তখন সোডিয়াম ক্লোরাইডটা গলে যাবে, মানে ওইখানে কোনো পানি থাকবে না, গলায় ফেলবো গলে যাবে। ঠিক আছে? তো গলিত দ্রবণে কি কি থাকবে, ধরো সোডিয়াম ক্লোরাইডকে তুমি গলাইছো গলাইছো বা দ্রবীভূত করছো, এই সকল অবস্থায় এগুলো কি হয়, মানে কি দেখলে আমরা বুঝবো যে এরা গলেছে বা দ্রবীভূত হয়েছে? এটা কি, তাদের আয়নে ভাগ হয়ে যায়। তো সোডিয়াম ক্লোরাইডটা যদি তার আয়নে ভাগ হয়ে যায় তাহলে কি হবে, সোডিয়াম প্লাস আর ক্লোরাইড মাইনাস আয়নটা কি করবে, থাকবে। তো সেটা আমরা একটা পাত্রের মধ্যে নিলাম, তো পাত্রের মধ্যে কি করবো আমরা, সোডিয়াম প্লাস আর ক্লোরাইড আয়নটা আছে যেহেতু গলিত দ্রবণ। তারপর তার মধ্যে আমরা কি করব, একটা ব্যাটারি দিয়ে একটা ইলেকট্রোড, পজিটিভ প্রান্ত থেকে একটা ইলেকট্রন আনবো, নেগেটিভ প্রান্ত থেকে একটা ইলেকট্রন এনে দ্রবণের সাথে সরাসরি কানেক্টেড করব। ঠিক আছে? যেই ইলেকট্রোডটা পজিটিভের সাথে যুক্ত থাকে তাকে অ্যানোড বলা হয়। এই অ্যানোড কি, কার্বন নির্মিত, প্লাটিনাম নির্মিত, মার্কিউরি নির্মিত হয় আর কি। ঠিক আছে? আবার ক্যাথোড কি, যেই প্রান্তটা নেগেটিভ অংশের সাথে যুক্ত থাকবে সেই প্রান্তটাকে আমরা কি বলবো, ক্যাথোড বলবো। ওকে? তাইলে এই যে পজিটিভ যেটা সোডিয়াম প্লাস, এটা অবশ্যই কি নেগেটিভের দিকে আকৃষ্ট হবে, খেয়াল করো ক্যাথোডের দিকে যাবে। আমরা জানি ক্যাথোডে প্রচুর পরিমাণে ইলেকট্রন এসে থাকে, আর অ্যানোড কি ইলেকট্রন চায়। আর ক্যাথোডে যে প্রচুর পরিমাণে ইলেকট্রন আসে সেগুলো গ্রহণ করার জন্য কি সোডিয়াম প্লাসটা ক্যাথোডের দিকে অগ্রসর হবে। ঠিক আছে? আর অ্যানোড যেহেতু ইলেকট্রন চাইতেছে, ক্লোরাইডের মধ্যে অনেক ইলেকট্রন আছে, ক্লোরাইড কি করবো, অ্যানোডে যায় ইলেকট্রন ত্যাগ করব। এভাবেই কি তোমার কি তড়িৎ প্রবাহটা চালু থাকবে। তো কি হবে, অ্যানোড বিক্রিয়াটা কি হবে, ক্লোরাইডটা কি অ্যানোডের কাছে যাবে, অ্যানোডে যে ক্লোরাইডটা কি করবে, ইলেকট্রন ত্যাগ করবে, ক্লোরিন গ্যাসে পরিণত হবে। ঠিক আছে? আর সোডিয়ামটা ইলেকট্রন তোমার ক্যাথোডের দিকে অগ্রসর হবে, ক্যাথোডে যাবে, ক্যাথোডে যে কি করবে, তোমার ইলেকট্রন গ্রহণ করে সোডিয়াম ধাতুতে পরিণত হবে, সোডিয়াম পরমাণুতে পরিণত হবে এবং ক্যাথোডের গায়ে জমা হইতে থাকবে। আস্তে আস্তে সোডিয়াম ধাতুটা কি হইতে থাকবে, ক্যাথোডের গায়ে জমা হইতে থাকবে। আর অ্যানোডে কি জমা হইতে থাকবে, ক্লোরিন গ্যাস জমা হইতে থাকবে। তাইলে দেখো, যদি আমরা সোডিয়াম ক্লোরাইডের গলিত দ্রবণের মধ্যে দিয়া আমরা যদি তড়িৎ বিশ্লেষণ করি বা তড়িৎ প্রবাহ চালাই, তাইলে দেখা যায় যে সোডিয়াম এবং ক্লোরিন গ্যাস উৎপন্ন হইতেছে, ক্যাথোডের গায়ে সোডিয়াম জমা হইতেছে আর অ্যানোডে কি জমা হইতেছে, ক্লোরিন গ্যাস জমা হইতেছে। তাইলে আমরা দুই বা ততোধিক নতুন পদার্থ সৃষ্টি হইলো, তাইলে আমরা এটাই হলো আমাদের তড়িৎ বিশ্লেষণ। ঠিক আছে? এটা হলো গলিত দ্রবণ, অন্য কোনো আয়ন নাই, কোনো সমস্যা নেই। এখন সাপোজ ধরো আমরা যদি করি, মানে সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ নেই, খেয়াল করো। ঠিক আছে? সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ নেই। ওকে। জলীয় দ্রবণটা মানে কি, জলীয় দ্রবণটা মানে হলো তুমি সোডিয়াম ক্লোরাইডটাকে কি করছো, সোডিয়াম ক্লোরাইডটাকে তুমি দ্রবীভূত করছো, পানির মধ্যে তুমি দ্রবীভূত করছো। তাহলে খেয়াল করো, সোডিয়াম ক্লোরাইডটাকে যদি পানির মধ্যে দ্রবীভূত করো তাহলে কি কি আয়ন থাকবে। এখন সোডিয়াম ক্লোরাইডটাকে যদি তুমি পানির মধ্যে দ্রবীভূত করো তাহলে এখানে কি সোডিয়াম আর পানি থাকবে। এখন খেয়াল করো, সোডিয়াম ক্লোরাইড আর পানি থাকবে, তো সোডিয়াম ক্লোরাইডটা কি কি আয়ন দিবে, সোডিয়াম প্লাস আর ক্লোরাইড আয়ন দিবে। আর পানিটা কি কি আয়ন দিবে, এইচ প্লাস আর ও এইচ মাইনাস। এখন তুমি যদি পাত্রে কি কি আয়ন থাকবে দেখো, সোডিয়াম প্লাস, ক্লোরাইড মাইনাস, এইচ প্লাস, ও এইচ মাইনাস। এখন খেয়াল করো, এই যে দেখো এখানে পজিটিভ আয়ন কয়টা, দুইটা, নেগেটিভ আয়ন কয়টা, দুইটা। এখন খেয়াল করো, পজিটিভ আয়ন দুইটা, নেগেটিভ আয়ন দুইটা, তাইলে পজিটিভ আয়ন নেগেটিভ আয়ন দুইটা, এখন কি হবে যে তোমার ধরো ক্যাথোডে কোনটা যাবে, পজিটিভ আয়নটা যাবে, আর অ্যানোডে কোনটা যাবে, নেগেটিভ আয়নটা যাবে। এখন কোন পজিটিভ আয়নটা যাবে, একজন যাওয়ার চান্স পাবে, দুইজন পাবে না। সোডিয়াম যাবে নাকি হাইড্রোজেন যাবে। আবার অ্যানোডে কে যাবে, নেগেটিভ আয়ন যাবে। এখন নেগেটিভ কে যাবে, ক্লোরাইড যাবে নাকি হাইড্রোক্সিল যাবে। খেয়াল করো, ক্লোরাইড যাবে নাকি হাইড্রোক্সিল যাবে। এখন কোনটা যাবে এটার উপর নির্ভর করে আমাদের হলো কি, সক্রেটিস সিরিজ। আমরা আগে একটা একটা লাইন পড়বো, দেখো খেয়াল করো। এটা সক্রেটিস সিরিজ, এখানে প্যারার মধ্যে কিছু ব্যাখ্যা আছে, জারণ বিজারণ বিভব, আমি এটা একটু দেখাবো এখানে, যে সোডিয়াম যাবে নাকি হাইড্রোজেন যাবে আর নাকি তোমার। এখন খেয়াল করো, আমরা যদি এখানে দেখি আমাদের কোথায় কি হবে। এখন খেয়াল করো,
দেখো এখানে খেয়াল করো, সোডিয়ামটা বা হাইড্রোজেনটা যেই যাক না কেন ক্যাথোডে যাইতে হবে। ক্যাথোডে যে সোডিয়াম বা হাইড্রোজেনকে কি বিক্রিয়া দিতে হবে? বিজারণ বিক্রিয়া করতে হবে। কারণ যে কি করতে হবে? ইলেকট্রন গ্রহণ করতে হবে। সোডিয়াম বা হাইড্রোজেনকে ক্যাথোডে যে কি করতে হবে? ইলেকট্রনটা গ্রহণ করতে হবে, মানে বিজারণ বিক্রিয়া দিতে হবে। এখন এই যে সোডিয়াম আর হাইড্রোজেনের যার বিজারণ প্রবণতাটা বেশি, সে কিন্তু যে বিক্রিয়া করতে পারবে, অন্যজন পারবে না। কারণ ক্যাথোডে যে আলটিমেটলি বিজারণ বিক্রিয়াটা করতে হইতেছে। তাইলে সোডিয়াম এবং হাইড্রোজেনের মধ্যে যার বিজারণ প্রবণতাটা বেশি, সে বিক্রিয়া করতে পারবে, মানে ইলেকট্রনটা গ্রহণ করতে পারবে, আরেকজন পারবে না। আবার অনুরূপভাবে অ্যানোডে কি বিক্রিয়া হয়? জারণ বিক্রিয়া হয়। তাইলে ক্লোরাইড এবং হাইড্রোক্সিলের মধ্যে যার জারণ প্রবণতাটা বেশি, সে যে ইলেকট্রনটা ত্যাগ করতে পারবে, অন্যজন পারবে না। তাহলে আমরা দেখব, এই যে সক্রেটিস সিরিজের ছকে আমরা কি দেখতে পাই? আমরা সক্রেটিস সিরিজের ছকটা একটু দেখি। তোমাদের সক্রেটিস সিরিজটা অবশ্যই পড়তে বলছিলাম সিরিয়ালি। দেখো এই যে সক্রেটিস সিরিজে দেখো, তোমার খেয়াল করো, সক্রেটিস সিরিজে এই যে দেখো সোডিয়ামের অবস্থান অনেক উপরে, এই যে সোডিয়ামের অবস্থান অনেক উপরে, সোডিয়ামের অবস্থান। আর দেখো হাইড্রোজেনের অবস্থানটা কি? অনেক নিচে। হাইড্রোজেনটা, এই যে হাইড্রোজেনটা, এই যে এটা তোমাকে ড্র করে দেখাই। দেখো এটা হলো কি? সোডিয়াম। আর এটা হলো কি? হাইড্রোজেন। তাহলে দেখো সোডিয়াম এবং হাইড্রোজেন, সোডিয়ামটা কি উপরে আর হাইড্রোজেনটা কি আছে? নিচে আছে। এখন আমরা বলছি যে যার বিজারণ প্রবণতা বেশি, সেই ক্যাথোডে যে ইলেকট্রনটা গ্রহণ করবে। এখন দেখো এই যে একটা তীর চিহ্ন দিছে, উপর থেকে নিচে যতই যাবা বিজারণ প্রবণতাটা বাড়তে থাকবে। মানে উপরের গুলার বিজারণ প্রবণতাটা কম, নিচের গুলার বিজারণ প্রবণতাটা বেশি। এখন উপরের গুলার বিজারণ প্রবণতাটা কম, তাহলে উপরের গুলার কি বেশি? জারণ প্রবণতাটা বেশি। আর নিচের গুলার বিজারণ প্রবণতা বেশি, তাহলে কোনটা কম? জারণ প্রবণতা কম। তাহলে আমাদের তো জারণ প্রবণতা এখানে দেখা লাভ নেই, আমাদের কি দেখা লাভ? কার বিজারণ প্রবণতা বেশি? সোডিয়াম এবং হাইড্রোজেনের মধ্যে হাইড্রোজেনের বিজারণ প্রবণতাটা বেশি, এই যে এই ছক অনুযায়ী। তাইলে হাইড্রোজেনটা আগে, মানে ক্যাথোডে যে ইলেকট্রন গ্রহণ করে চার্জ মুক্ত হবে। ওকে, হাইড্রোজেনের কেসটা ক্লোজ। আমরা হাইড্রোজেনটা দেখলাম যে হাইড্রোজেনটা যে বিজারণ প্রবণতা, হাইড্রোজেনের বিজারণ প্রবণতাটা বেশি হওয়ার কারণে সে কি করবে? আগে যে ইলেকট্রনটা কি করবে? গ্রহণ করে চার্জ মুক্ত হবে। আর দেখো আমাদের কে কে ছিল? নেগেটিভ দুইটা আয়ন ছিল, একটা ছিল ক্লোরাইড আর একটা কি? হাইড্রোক্সিল। ওকে, ক্লোরাইড এবং হাইড্রোক্সিলের মধ্যে কে আগে অ্যানোডে যে ইলেকট্রন ত্যাগ করবে এবং কে ইলেকট্রন ত্যাগ করবে অ্যানোডে যে? এখন কি করবে? অ্যানোডে কি বিক্রিয়া? জারণ বিক্রিয়া হয়। তাইলে এই দুইটার মধ্যে, ক্লোরাইড এবং হাইড্রোক্সিলের মধ্যে যার জারণ প্রবণতাটা বেশি, সে কিন্তু কি করবে? আগে তোমার ক্যাথোডে অ্যানোডে যে ইলেকট্রনটা কি করবে? ত্যাগ করবে। এই যে দেখো ক্লোরাইডের অবস্থান উপরে এবং হাইড্রোক্সিলের অবস্থান নিচে। উপর থেকে নিচে গেলে দেখো জারণ প্রবণতাটা বাড়ে। তাহলে নিচের গুলার জারণ প্রবণতাটা বেশি, আর উপরের গুলার জারণ প্রবণতাটা কম। তাই এই তথ্য অনুযায়ী হাইড্রোক্সিলের জারণ প্রবণতাটা কি? ক্লোরাইডের থেকে বেশি। এই জন্য ক্লোরাইডকে বাদ দিয়ে হাইড্রোক্সিলটা আগে অ্যানোডে যাবে এবং সেখানে কি কি হবে? ইলেকট্রন ত্যাগ করে কি হবে? চার্জ মুক্ত হবে। ঠিক আছে, ইলেকট্রন ত্যাগ করে চার্জ মুক্ত হবে। তাহলে আমরা দেখো যে এখানে বিক্রিয়াটা, তাহলে আমাদের চান্স পেতেছে কি? আগে হাইড্রোজেন চান্স পেতেছে, পরবর্তীতে কে চান্স পেতেছে? আর ক্যাথোডের জন্য কে চান্স পেতেছে? হাইড্রোজেন। আর অ্যানোডের জন্য কে চান্স পেতেছে? হাইড্রোক্সিল। এই যে দেখো বিক্রিয়াটা এখানে দেখাইছে, দেখো খেয়াল করো। এই যে দেখো খেয়াল করো, তাহলে দেখো এই যে আমাদের, এই যে দেখো আমাদের অ্যানোডে কে যাবে? হাইড্রোক্সিলটা আগে যাবে। আমরা বলছিলাম হাইড্রোক্সিলের বিক্রিয়াটা অনেক এরকম, যে হাইড্রোক্সিলটা কি করে? একটা হাইড্রোক্সিল একটা ইলেকট্রন ত্যাগ করে পানি এবং অক্সিজেন উৎপন্ন করে। ঠিক আছে, পানি এবং অক্সিজেন উৎপন্ন করে। কিন্তু আমরা এখানে সমতা সমতা করার জন্য এই বিক্রিয়াটা তোমরা একটু মনে রাখবে যে চারটা হাইড্রোক্সিল চারটে ইলেকট্রন ত্যাগ করে 2 অণু পানি এবং 1 মোল অক্সিজেন উৎপন্ন করে। একদম সমতা করার জন্য কোনো ভগ্নাংশ আসবে না। ঠিক আছে, আর ক্যাথোডে কে যাবে বলছিলাম? হ্যাঁ, কে যাওয়ার চান্স পাইছিল? হাইড্রোজেন। তাহলে হাইড্রোজেন যে কি করবে? ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন গ্যাস সৃষ্টি করবে। ঠিক আছে, তাহলে তোমার সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ থেকে আমরা অ্যানোডে কি পাইলাম? পানি এবং অক্সিজেন। অ্যানোডে কি পাইলাম? পানি এবং অক্সিজেন। আর ক্যাথোডে কি পাইলাম? হাইড্রোজেন গ্যাস। ঠিক আছে, ওকে। তাহলে আমরা সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণটা আমাদের গেল। এবার আমাদের আরেকটা দ্রবণ আছে। ঠিক আছে, আরেকটা দ্রবণ আছে, আমরা যেটা শিখলাম, আমাদের জলীয় দ্রবণটা শিখলাম আমরা। এবার আমাদের আরেকটা দ্রবণ আছে, সেটা হলো সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণই, বাট এটা একটু অন্যরকম। এই যে এটা, এটা একটু দেখাই আমরা। দেখো
এটা একটু দেখো, এটা হলো সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ ব্রাইন। ব্রাইন মানে হলো সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ, ঠিক আছে, বাট সোডিয়াম ক্লোরাইডের ঘন জলীয় দ্রবণ, ঠিক আছে, সোডিয়াম ক্লোরাইডের ঘন জলীয় দ্রবণ। সোডিয়াম ক্লোরাইডের ঘন জলীয় দ্রবণ মানে হলো তোমার এখানে পানির থেকে সোডিয়াম ক্লোরাইডের পরিমাণটা অনেক বেশি থাকবে। পানি খুব কম থাকবে, বাট সোডিয়াম ক্লোরাইডের পরিমাণটা অনেক বেশি থাকবে, ঠিক আছে। সোডিয়াম ক্লোরাইডের পরিমাণ অনেক বেশি মানে সোডিয়াম প্লাস আয়নের পরিমাণও বেশি, ক্লোরাইড আয়নের পরিমাণও বেশি। এইচ প্লাস এর পরিমাণটা কম, হাইড্রোক্সিলের পরিমাণটা কম। এখানেও সেম আয়ন থাকবে, সোডিয়াম প্লাস থাকবে, ক্লোরাইড থাকবে, আর এখানে sorry, এটা এইচ প্লাস হবে, এটা ভুল লিখছি, এখানে দেখো এটা এইচ প্লাস হবে, এটা এইচ প্লাস, ঠিক আছে, এটা আমি ভুল লিখছি, এটা এইচ প্লাস হবে, ওকে। এটা এইচ প্লাস হবে, এইচ প্লাস আর ওএইচ মাইনাস, সোডিয়াম প্লাস ক্লোরাইড আর কি এইচ প্লাস আর ওএইচ মাইনাস। তাহলে এখানে এখানে একটা পয়েন্ট হলো কি, এটা ব্রাইন যেহেতু, আর ব্রাইন মানে কি সোডিয়াম ক্লোরাইডের গাঢ় জলীয় দ্রবণ। গাঢ় জলীয় দ্রবণ মানে কি সোডিয়াম ক্লোরাইডটা প্রচুর পরিমাণে বেশি থাকবে, যার কারণে কি সোডিয়াম প্লাস আয়ন এবং ক্লোরাইড আয়নের মাত্রাটা অতিরিক্ত থাকবে, এইচ প্লাস আর ওএইচ মাইনাস এর মাত্রাটা খুব কম থাকবে। ওকে, আগে অনুযায়ী আমাদের সোডিয়ামটা কি উপরে অবস্থিত ছিল, আর হাইড্রোজেনটা কি ছিল নিচে অবস্থিত ছিল, ঠিক আছে। আর নেগেটিভ আয়নের মধ্যে ক্লোরাইডটা উপরে ছিল, ঠিক আছে, আর হাইড্রোক্সিলটা কি ছিল নিচে ছিল। তাহলে দেখো, আবার আমরা জানি কি, যেহেতু এখন খেয়াল করো ক্যাথোডে, প্রথমে আমরা ক্যাথোড বিক্রিয়াটা পড়ি, পরে আমরা অ্যানোড বিক্রিয়াটা দেখতেছি, ঠিক আছে। আচ্ছা, ক্যাথোড বিক্রিয়াটা দেখো, খেয়াল করো, ক্যাথোডে কে যাবে, সোডিয়াম অথবা হাইড্রোজেন যাবে। এখন খেয়াল করো, সোডিয়াম এবং হাইড্রোজেনের মধ্যে কে যাবে, যার বিজারণ প্রবণতাটা বেশি, কারণ ক্যাথোডে বিজারণ বিক্রিয়া হয়। তাহলে যার বিজারণ প্রবণতা বেশি ক্যাথোড তাকেই নিবে। তাহলে কার বিজারণ প্রবণতাটা বেশি, সোডিয়াম আর হাইড্রোজেনের মধ্যে হাইড্রোজেনের বিজারণ প্রবণতাটা বেশি। এই জন্য দেখো ক্যাথোড বিক্রিয়াটা কি হয়েছে, হাইড্রোজেন ক্যাথোডে যে ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করছে। এখানে কোনো ব্যতিক্রম নাই, কিন্তু ব্রাইনের ব্যতিক্রমটা অ্যানোড বিক্রিয়াতে। অ্যানোড বিক্রিয়াতে কি বিক্রিয়া হয়, অ্যানোডে কি বিক্রিয়া হয়, জারণ বিক্রিয়া হয়। অ্যানোড তাহলে কাকে নিবে, যার জারণ প্রবণতাটা বেশি। ক্লোরাইড এবং হাইড্রোক্সিলের মধ্যে কার জারণ প্রবণতাটা বেশি, আমরা দেখছিলাম সক্রিয়তা সিরিজ অনুযায়ী হাইড্রোক্সিলের জারণ প্রবণতাটা বেশি। কিন্তু এখানে একটা ঝামেলা আছে, এখানে ঝামেলাটা হলে আমি সক্রিয়তা সিরিজ দিয়ে এটা ব্যাখ্যা করবো। দেখো, সক্রিয়তা সিরিজ দিয়ে এটা ব্যাখ্যা করবো, দেখো, আমরা সক্রিয়তা সিরিজে আবার চলে যাই, যে আমাদের এখানে ঝামেলাটা কি। এখানে দেখো, এখানে যে ঝামেলাটা খেয়াল করো, এই যে দেখো ক্লোরাইড, এবং দেখো খেয়াল করো আমাদের দ্রবণে সোডিয়াম প্লাস আর ক্লোরাইড আয়নের পরিমাণটা কিন্তু অনেক বেশি, কারণ এটা ব্রাইন, ঠিক আছে। হাইড্রোক্সিল আর ওএইচ মাইনাসের পরিমাণটা কম। সোডিয়াম এর পরিমাণ এত বেশি যে এইচ প্লাস এর পরিমাণটা তেমন নাই বললেই চলে। কিন্তু দেখো, সোডিয়ামের তুলনায় হাইড্রোজেনের বিজারণ প্রবণতাটা অনেক বেশি। এই জন্য হাইড্রোজেন কি কম থাকা সত্ত্বেও যে কি করছে ইলেকট্রন গ্রহণ করে চার্জ মুক্ত হয়ে গেছে। কিন্তু দেখো, ক্লোরাইড আর হাইড্রোক্সিলের জারণ প্রবণতাটা খুব কাছাকাছি। হাইড্রোক্সিলের জারণ প্রবণতাটা বেশি, কিন্তু ক্লোরাইডের থেকে অত বেশি না, মানে মোটামুটি কাছাকাছি তাদের জারণ প্রবণতা। তাহলে কি হয়, যেহেতু ব্রাইনের মধ্যে ক্লোরাইড আয়নের পরিমাণ হাইড্রোক্সিলের তুলনায় অনেক বেশি, সেই কারণে হাইড্রোক্সিলের জারণ প্রবণতাটা কিছুটা বেশি হওয়ার কারণে সত্ত্বেও তোমার ক্লোরাইডের কাছে চান্স পায় না। তখন কি হয়, হাইড্রোক্সিলকে বাকি রেখেই, মানে বসায় রেখেই ক্লোরাইডটা কি করে, যে ইলেকট্রন ত্যাগ করে চার্জ মুক্ত হয়ে যায়। কিন্তু সোডিয়াম আর হাইড্রোজেনের বেলা এটা হয় না, কারণ সোডিয়ামের তুলনায় হাইড্রোজেনের বিজারণ প্রবণতাটা অনেক বেশি, যার কারণে তোমার সোডিয়ামের পরিমাণটা বেশি হওয়া সত্ত্বেও হাইড্রোজেনটা আগে যায়। কিন্তু এখানে কি হয়, ক্লোরাইড আর হাইড্রোক্সিলের জারণ প্রবণতাটা খুব কাছাকাছি হওয়ার কারণে তোমার কি হয়, হাইড্রোক্সিলের তুলনায় ক্লোরাইড আয়নের পরিমাণ অনেক বেশি হয়, বেশি আছে। এই জন্য কি ক্লোরাইডটা আগে দিয়ে চার্জ মুক্ত হয়। তাইলে আমাদের ক্যাথোড বিক্রিয়াতে কোনো ঝামেলা নাই, হাইড্রোজেনের বিজারণ প্রবণতা বেশি তাই আগে বিক্রিয়া করছে। কিন্তু অ্যানোড বিক্রিয়াতে আমাদের আয়নের ঘনমাত্রার উপর ডিপেন্ড করছে। আয়নের ঘনমাত্রাটা, আমাদের ক্লোরাইড আয়নের ঘনমাত্রাটা অনেক বেশি, এজন্য কি হাইড্রোক্সিলের আগে ক্লোরাইড দিয়ে কি করছে চার্জ মুক্ত হয়ে গেছে। তাহলে আমাদের বিক্রিয়াটা কিরকম হয় আমরা দেখি একটু। আমাদের ব্রাইনটা ছিল কোথায় যেন, আমাদের এই যে, এই যে আমাদের ব্রাইনে। দেখো, ক্যাথোড বিক্রিয়াতে হাইড্রোজেন আগে যে চার্জ মুক্ত হয়েছে, কারণ হাইড্রোজেন সোডিয়ামের তুলনায় বিজারণ প্রবণতাটা অনেক বেশি। নরমালি সোডিয়ামের তুলনায় তোমার হাইড্রোজেনের বিজারণ প্রবণতাটা অনেক বেশি হওয়ার কারণে সে যে চার্জ মুক্ত হয়েছে। কিন্তু ক্লোরাইডের জারণ প্রবণতাটা হাইড্রোক্সিলের থেকে কম, কিন্তু বেশি কম না, তাদের জারণ প্রবণতাটা কাছাকাছি।
যার কারণে ক্লোরাইড আয়নের ঘনমাত্রা অনেক বেশি হওয়ার কারণে হাইড্রোক্সিলকে পিছনে রেখে ক্লোরাইডটা কি অ্যানোডের কাছে চলে যাবে এবং অ্যানোড যে কি করবে ইলেকট্রন ত্যাগ করে ক্লোরিন গ্যাসে পরিণত হবে। ওকে, তাহলে এটাই হলো আমাদের কনক্লুশন যে আমরা তিনটা দ্রবণ পড়লাম। তিনটা দ্রবণে আমরা কি কি পড়লাম? একটা দ্রবণে পড়লাম গলিত দ্রবণ, ওইখানে কোনো কনফিউশন নাই। জলীয় দ্রবণে আমরা দেখলাম যে জারণ প্রবণতা বিজারণ প্রবণতা দিয়ে ব্যাখ্যা করা যায়, কিন্তু ব্রাইনে একটু ব্যতিক্রম ঘটে ঘনমাত্রার উপর। এই টপিকটা এই যে এখানে ব্যাখ্যা করা আছে, তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের ঘনমাত্রা। যদি ঘনমাত্রা অনেক বেশি হয়, তুমি কি করলা, তুমি ঘনমাত্রা অনেক বেশি হয় তখন কি পাবা? যার ঘনমাত্রা বেশি সে বেশি ইফেক্ট করবে অ্যানোডের বেলায়। কিন্তু ক্যাথোডের বেলায় তোমার দুইটার ডিফারেন্স অনেক বেশি হওয়ার কারণে কোনো ঝামেলা হয় না। ধরো তোমার কি লাগলো, ধরো তুমি অ্যানোডে অক্সিজেন গ্যাস চাইতেছো, এরকম নৈমিত্তিক আসে। অ্যানোডে অক্সিজেন গ্যাস চাইলে তুমি কি করবা? সোডিয়াম ক্লোরাইডের নরমাল জলীয় দ্রবণ নিবা, তাহলে দেখো অ্যানোডে অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়। আর ধরো অ্যানোডে তুমি ক্লোরিন গ্যাস চাইতেছো, তাহলে তুমি কি নিবা? সোডিয়াম ক্লোরাইডের ব্রাইন নিবা, তাহলে তুমি অ্যানোডে কি গ্যাস পাবা? ক্লোরিন গ্যাস পাবা। এভাবে তুমি তোমার যখন যেটা দরকার সেটা তুমি কি করতেছো? পাইতেছো। ঠিক আছে, মানে সেটা সেইভাবে সেট আপ করতেছো। ঠিক আছে, এখন তোমার সেট আপটা হলো আরেকটা সেট আপ আছে। আমরা একটু অ্যানালাইসিস করি। গলিত দ্রবণে আমরা কি পাইছিলাম? আমরা প্রত্যেকটা দ্রবণের আহ, ব্যাখ্যাটা আমরা নিব এখান থেকে। দেখো, গলিত দ্রবণে আমরা কি পাইছিলাম? অ্যানোডে ক্লোরিন গ্যাস পাইছিলাম, ক্যাথোডে সোডিয়াম পাইছিলাম। ঠিক আছে, গলিত দ্রবণে। আচ্ছা, জলীয় দ্রবণে আমরা কি পাইলাম? অ্যানোডে অক্সিজেন গ্যাস পাইলাম আর পানি পাইলাম। পানিটা না, আমাদের গ্যাসটা নেই, অক্সিজেন গ্যাস আর পানি পাইলাম। আর ক্যাথোডে কি পাইলাম? হাইড্রোজেন পাইলাম। ঠিক আছে, আর ব্রাইনের বেলা আমরা কি পেলাম? অ্যানোডে আমরা ক্লোরিন গ্যাস পেলাম, ক্যাথোডে আমরা হাইড্রোজেন গ্যাস পেলাম। তাহলে একটু খেয়াল করে দেখো, সোডিয়াম কখন পাইছিলাম? যখন গলিত দ্রবণ নিয়েছিলাম। ঠিক আছে, গলিত দ্রবণ নিলেই একমাত্র ক্যাথোডে সোডিয়াম পাওয়া যায়। জলীয় দ্রবণে আমরা ক্যাথোডে হাইড্রোজেন পাইছি, ব্রাইনেও আমরা ক্যাথোডে হাইড্রোজেন পাইছি। এখন গলিত দ্রবণ বানানো তো সহজ না, প্রচুর পরিমাণে তাপ শক্তি লাগে, প্রচুর হয়, এনার্জি ওয়েস্ট হয় তোমার, মানে শক্তি অপচয় হয়, তাপ শক্তির অপচয় হয়। তা আমরা কি চাই? জলীয় দ্রবণ থেকে সোডিয়াম লাগবে আমার, কিন্তু জলীয় দ্রবণ থেকে তো নর্মাল জলীয় দ্রবণেও আমরা ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস পাইলাম, তারপরে ব্রাইন নিলেও আমরা ক্যাথোডে কি পাইলাম? হাইড্রোজেন গ্যাস পাইলাম, তাহলে সোডিয়াম পাইতেছি না। তাহলে এটার একটা সমস্যা যে আমরা কোথায় কি পাবো, মানে কোনটা কি পাবো। তাইলে আমরা এই যে এখন আমরা একটু যে অ্যানোড ক্যাথোড, মানে অ্যানোড ক্যাথোড তো বলছি ধাতব দণ্ড দিয়ে বানানো হয় বা অধাতব দণ্ড দিয়ে বা তরল ধাতু দিয়ে বানানো হয়। এই যে অ্যানোড ক্যাথোড আসলে কি দিয়ে বানায় এটা একটু, অ্যানোড ক্যাথোড মেইনলি তোমার কার্বন দিয়ে খুব বেশি বানায়, কার্বন বা গ্রাফাইট দিয়ে বানায়। গ্রাফাইট তোমরা জানো, গ্রাফাইট দিয়ে বেশিরভাগ ক্ষেত্রে বানায়, অথবা কি প্লাটিনাম দিয়ে বানায়, আবার কি বানায়? মার্কিউরি দিয়ে বানায়। মানে বিভিন্ন ধরনের জিনিসপত্র দিয়ে এই অ্যানোড ক্যাথোডটা কি করা হয়? বানানো হয়। এই যে অ্যানোড ক্যাথোড কি দিয়ে বানাইতেছে এটার উপরও ডিপেন্ড করে তোমার কোথায় কি উৎপন্ন হবে। ধরো আমরা ব্রাইন না, জলীয় দ্রবণটা নিলাম। জলীয় দ্রবণের বেলায় আমরা কি করব? জলীয় দ্রবণে আমাদের কি হয়েছিল? আমাদের ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস আর অ্যানোডে অক্সিজেনের পানি উৎপন্ন হয়েছিল। জলীয় দ্রবণ, নর্মাল জলীয় দ্রবণে ক্যাথোডে অক্সিজেন গ্যাস আর অ্যানোডে আমাদের কি, ক্যাথোডে আমাদের হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়েছিল, আর অ্যানোডে কি অক্সিজেনের পানি উৎপন্ন হয়েছিল। আমাদের অ্যানোডে কি উৎপন্ন হবে সেটা আমরা দেখবো না, কারণ অ্যানোডে আমরা ক্লোরিন গ্যাস চাইলে, ক্লোরিন গ্যাস নিলে চাইলে আমরা কি করব? ব্রাইন ইউজ করব। আর অক্সিজেন গ্যাস চাইলে আমরা কি ইউজ করব? নর্মাল জলীয় দ্রবণ ইউজ করব। মানে দুইটাই পাওয়া যায়, এখানে কোনো ইয়া নাই, মানে যে শুধুমাত্র একটা জিনিসই পাওয়া যায় আরেকটা জিনিস পাওয়া যাইতেছে না। আরেকটা জিনিস পাওয়া যায় এখানে, কিন্তু ক্যাথোডে সবসময় হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়েছে। তো আমরা চাইতেছি জলীয় দ্রবণ ইউজ করে ক্যাথোডে সোডিয়াম আনবো, তাহলে কি ইউজ করব, মানে কি আমরা ব্যবহার করব? তো আমরা যদি ধরো দেখা যায় যে এই যে ক্যাথোডটা যদি আমরা প্লাটিনাম দিয়ে বানাই, তাইলে আমাদের ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস পাওয়া যায়। আর যদি ক্যাথোডটা তরল ধাতু মার্কিউরি বা পারদ দিয়ে বানাই, তাইলে আমাদের ক্যাথোডে সোডিয়ামটা উৎপন্ন হয়। মানে সোডিয়াম অ্যামালগামের গঠনের, মানে এটা কিসের, এটা আমি একটু বলতেছি, একটা চিত্র দিয়ে আমি এটা পরে বলতেছি। দেখো, যদি আমরা সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ মানে নর্মাল জলীয় দ্রবণে আমরা যদি কি করি, ক্যাথোডটা কি দিয়ে বানাই? প্লাটিনাম দিয়ে বানাই, তাইলে আমাদের ক্যাথোডে কি হয়? হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। ওকে, আর ক্যাথোডটা নরমালি হয়, প্লাটিনাম নিলে নরমাল কেস, মানে ক্যাথোডে তো হাইড্রোজেন গ্যাসই উৎপন্ন হবে। ঠিক আছে, নরমাল কেস। বাট যদি ক্যাথোডটা আমরা পারদ দিয়ে বানাই, তাইলে আমাদের কোনটা উৎপন্ন হইতেছে? সোডিয়ামটা উৎপন্ন হইতেছে। মানে কেন এটা সোডিয়াম উৎপন্ন হবে, মানে কেন ডিফারেন্সটা হয় যে পারদ তড়িৎদ্বার নিলে আমার সোডিয়াম কেন হবে? ওইখানে তো জারণ প্রবণতা বিজারণ প্রবণতাটা ইফেক্ট করবে না কেন? সেটা আসলে এই যে সোডিয়ামটা কেন
আগে যায়। মানে কেন বিক্রিয়াটা করে দেখো। সোডিয়ামটা এই যে পারদ তড়িৎদ্বারে মানে পারদ ক্যাথোডে যে ইলেকট্রন গ্রহণ করে কি উৎপন্ন করে? সোডিয়াম উৎপন্ন করে। তারপর সোডিয়াম এই পারদের সাথে মিশে সোডিয়াম পারদ অ্যামালগাম গঠন করে। এখন অ্যামালগাম গঠনের একটা তীব্র প্রবণতা থাকে, সকল ধাতুর ক্ষেত্রে একটা তীব্র প্রবণতা থাকে অ্যামালগাম। অ্যামালগাম হলো এমন একটা জিনিস যেটা হলো ধাতু আর তরল ধাতুর মিশ্রণ। যৌগ মানে তোমাদের পর্যায় সারণীতে একটা তরল ধাতুই আছে, যেটা হলো তোমাদের মার্কিউরি বা পারদ। এটা হলো তরল ধাতু। সকল ধাতুর এই তরল ধাতুর সাথে একটা মিশ্রণের একটা তীব্র প্রবণতা থাকে। এই তীব্র প্রবণতার কারণে সোডিয়ামটা হাইড্রোজেনকে পিছনে ফেলে যে ইলেকট্রনকে গ্রহণ করে তারপর মার্কিউরির সাথে কি করে? অ্যামালগাম গঠন করে ফেলে। তখন কি হয় না, এই বিজারণ প্রবণতাটা আর ইফেক্ট করে না। নর্মাল প্লাটিনাম তড়িৎদ্বার নিলে কিন্তু এটা হয় না। আর প্লাটিনাম তো এমনিও একটা নিষ্ক্রিয় ধাতু, যার কারণে সোডিয়াম অতটা ইন্টারেস্ট দেখায় না। সোডিয়াম কখন ইন্টারেস্টটা বেশি দেখায়? যখন তুমি এই ক্যাথোডটা কি দিয়ে বানাবা? পারদ বা মার্কিউরি দিয়ে বানাবা, যার কারণে অ্যামালগাম গঠনের একটা তীব্র প্রবণতা সৃষ্টি হয়। তো আমরা কিছু জিনিস একটু শিখবো এখন, যেটা হলো তোমার চারটা জিনিস শিখবো আমরা। একটা হলো দ্রবণ, মিশ্রণ, সংকর আর অ্যামালগাম। এই চারটা ওয়ার্ড মানে প্রথম তিনটা ওয়ার্ড অনেকটা সেম জিনিসই মনে হয়, যে দ্রবণ আর মিশ্রণের মধ্যে আবার পার্থক্য কি, আবার সংকর আবার কি, বা অ্যামালগাম কি, এই চারটা জিনিস জানা খুব জরুরি। দ্রবণ, সাপোজ ধরো আমি দ্রবণ আর মিশ্রণের মধ্যে পার্থক্যটা প্রথম বলি। সাপোজ ধরো তুমি এক গ্লাসে পানিতে তুমি চিনি মিশিয়ে শরবত গুলাইছো, তখন কিন্তু তুমি গ্লাসের মধ্যে সারাদিন তাকায় থাকলেও চিনিটাকে পানি থেকে আলাদা করতে পারবে না। চোখ দিয়ে খালি চোখে তুমি দুইটাকে কি করতে পারবে না? আলাদা করতে পারবে না। তখন এটাকে আমরা দ্রবণ বলি। যেমন তুমি কি করতে পারো, এক গ্লাসে তুমি লবণ মিশাইলা, তুমি কিন্তু চোখ দিয়ে দুইটাকে পার্থক্য করতে পারবে না। তো এটাকে আমরা কি বলি? দ্রবণ বলি। ঠিক আছে, যেটার মধ্যে খালি চোখে আমরা দুইটাকে আলাদা করতে পারবো না, এটাকে আমরা কি বলবো? দ্রবণ। আর মিশ্রণ কাকে বলবো? ধরো বালি আর চিনি মিশাইছো, বা তুমি এক গ্লাস পানিতে বালি দিয়ে রাখছো, এখন বালি তো পানির সাথে মিশবে না। তো কি হবে? তুমি কিন্তু বালি আর পানিকে কি করতে পারবা? চোখ দিয়ে আলাদা করতে পারবা। হ্যাঁ, ওই যে বালি নিচে নিচে জমা হয়ে আছে আর উপরে পানি ভাসে আছে, দুইটাকে কিন্তু সহজেই আলাদা করে যায়। তাহলে ওইটাকে আমরা কি বলবো? মিশ্রণ। আরো আছে যেমন বালি আর চিনি যদি তুমি একসাথে মিশাও, তুমি দেখবে যে চিনির মধ্যে বালিগুলা ভাইসে আছে, মানে খালি চোখে তুমি দেখতে পারবা যে দুইটা আলাদা জিনিস। তাহলে তুমি এটাকে কি বলবা? মিশ্রণ বলবা। আচ্ছা, সংকর। সংকর এমন একটা জিনিস যেটা হলো তোমার ধরো সোডিয়াম ধাতু নরম, ধাতুগুলোর প্রকৃতি কিন্তু একটু নরম প্রকৃতির, তখন কি করা হয়? কয়েকটা ধাতু একসাথে মিশাইয়া নতুন ধাতু সৃষ্টি করা হয়। একটা দুইটা তিনটা বা দুইটা আর তিনটা আর চারটা ধাতু একসাথে মেশানো হয়, ওগুলাকে আমরা সংকর বলি। যেমন সোডিয়াম পটাশিয়াম, সোডিয়াম ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম, এগুলা ধাতু প্লাস ধাতুকে আমরা কি বলি? সংকর বলি। আচ্ছা, অ্যামালগাম। অ্যামালগাম হলো ধাতু আর তরল ধাতুর মিশ্রণ। তরল ধাতু বলতে একটাই আছে, মার্কিউরি বা পারদ। তোমাদের কি জানো, থার্মোমিটারে যেই ধাতুটা ইউজ করা হয় নর্মালি, থার্মোমিটারে যেটা ইউজ করা হয় পারদ, ওইটা কিন্তু একটা তরল ধাতু। এই তরল ধাতুর সাথে যখন তুমি ধাতুর করাবা, মিশ্রণ মানে সংকর বানাবা, তখন সেটাকে আমরা কি বলবো? অ্যামালগাম বলবো। এই চারটা ওয়ার্ড কখনো ভুলবা না, এগুলো সবগুলা কাজে লাগবে। অ্যামালগামটা কি? যেমন তোমার সোডিয়াম অ্যামালগাম, এই সোডিয়াম আর মার্কিউরির মিশ্রণটাকে কি বলা হয়? সোডিয়াম অ্যামালগাম। পটাশিয়াম আর মার্কিউরির মিশ্রণটাকে বলা হয় পটাশিয়াম অ্যামালগাম। ম্যাগনেসিয়াম আর মার্কিউরির মিশ্রণটা কি করা হয়? ম্যাগনেসিয়াম অ্যামালগাম। এই অ্যামালগাম গঠনের প্রবণতাটা ধাতুর মধ্যে অনেক বেশি থাকে, যার কারণে এই যে সোডিয়ামটা দেখছে যে অ্যামালগাম গঠনের একটা সুযোগ আছে, যার কারণে সে কি করবে? আগে যে ক্যাথোডে যেয়ে কি করবে? তোমার ইলেকট্রন গ্রহণ করে কি করবে? সোডিয়াম অ্যামালগাম গঠন করে ফেলবে। তখন কি, সোডিয়াম কিন্তু হাইড্রোজেনের আগে চাইলেই যেতে পারতো, কারণ সে সক্রিয়তার সিরিজের উপরে উপরে থাকলে তার ক্ষমতাটা বেশি, সে কিন্তু হাইড্রোজেনকে পিছনে ফেলে এমনি যেতে পারতো। কিন্তু সোডিয়ামটা কেন যায় না? বিজারণ প্রবণতাটা তার কম কেন, বা সে কি চায়? সবসময় জারণ করতে চায়, সবসময় জারণ করতে চায়, সে বিজারণ করতে খুব কম চায়। ঠিক আছে, আর হাইড্রোজেনটা সবসময় বিজারণ করতে চায়, জারণ করতে খুব কম চায়। তাহলে কি করবে তোমার? এই জন্যই কি সোডিয়ামটা এখানে যায় না, বসে থাকে। আর সোডিয়াম হাইড্রোজেনটা যেহেতু বিজারণ করতে চায়, ক্যাথোডের বিজারণের সুযোগ আছে, সেজন্য সে বিজারণ করে কি করে? তোমার চার্জ মুক্ত হয়ে যায়। কিন্তু সোডিয়াম যখন দেখছে যে অ্যামালগাম গঠনের সুযোগ আছে, তখন সে কি করে? যে ইলেকট্রন গ্রহণ করে সোডিয়াম ধাতু পরমাণুতে পরিণত হয়, সেই সোডিয়ামটা পরবর্তীতে এই ক্যাথোডের পারদের সাথে মিশে কি করে? অ্যামালগামটা গঠন করে। ঠিক আছে, এই অ্যামালগাম নিয়ে আমরা আরো পড়বো। অ্যামালগাম তড়িৎদ্বার বা অ্যামালগাম অ্যামালগাম নিয়ে আমাদের এই মার্কিউরি নিয়ে আমাদের এই অধ্যায়ে অনেক আলোচনা আছে। তো দেখো, আমরা যে টপিক গুলো আজকে কভার করার চেষ্টা করব বলছিলাম, মানে যতটুকু টার্গেট করছিলাম, যে আমরা কি কতটুকু টার্গেট করছিলাম যে আমাদের আহ তড়িৎ বিশ্লেষণে কোথায় কি কি উৎপন্ন হয়,
সেগুলো আমরা গঠন করা মানে কি কি উৎপন্ন হয়, কোথায় কেমনে কি উৎপন্ন হয়, সেগুলো আমরা জাস্ট করার চেষ্টা করছিলাম আজকে। তো তড়িৎ বিশ্লেষণে দেখো আচ্ছা, তোমাদের সক্রিয় সিরিজ নিয়ে আরো দু একটা কথা একটু বলতে চাই। দেখো সক্রিয় সিরিজে প্রমাণ, বিজারণ, বিভবটা সম্পর্কে আপাতত তোমাদের জানা লাগবে না। দেখো সক্রিয় সিরিজে দেখো খেয়াল করো, উপরের কোন ধাতু, এই যে দেখো উপরের গুলা কতগুলো আছে, লিথিয়াম, পটাশিয়াম, এগুলো সক্রিয়তাটা অনেক বেশি। ঠিক আছে, আর নিচে যেগুলো আছে তোমাদের দেখো, নিচে আমরা কম সক্রিয় গুলো যেগুলো চিনি আমরা, যেমন তোমার ধরো গোল্ডের সক্রিয়তা কম হবে, এটাই স্বাভাবিক। কারণ গোল্ড সক্রিয়তা কম বলেই তুমি এটা গহনা বানানো হয়, বা এটা বিক্রিয়া করে না বাতাসের সাথে, পানির সাথে কি করে না, বিক্রিয়া করে না। কিন্তু উপরের গুলা সোডিয়াম, পটাশিয়াম, এগুলা কি করে, বাতাস বা পানি পেলে সহজেই বিক্রিয়া করে অক্সাইড বা ক্ষার উৎপন্ন করে ফেলে। ঠিক আছে, এখন তোমাকে যদি বললো যে কয়েকটা জিনিস একটা বিক্রিয়া আছে, আমরা বিক্রিয়াটা একটা টাইপ করি, যে সাপোজ ধরো, এটা জানা জরুরি যে তোমার সাপোজ ধরো তোমাকে একটা বিক্রিয়া লিখতে দিল যে জিঙ্ক প্লাস কপার সালফেট, কপার সালফেট। নরমালি এটা কি প্রতিস্থাপন বিক্রিয়া হবে, জিঙ্ক কপারটাকে কি করবে, প্রতিস্থাপন করবে, তাহলে কি জিঙ্ক সালফেট উৎপন্ন হবে, আর কপারটাকে আলাদা করে রেখে দিবে, তাহলে কি উৎপন্ন হবে দেখো, এটা উৎপন্ন হবে। ওকে, আর তখন তো ধরো তোমার উল্টাই দিই, এবার কপার প্লাস জিঙ্ক সালফেট, কপার প্লাস জিঙ্ক সালফেট, এটা যদি হয়, এখানে কোনো বিক্রিয়া হয় না, এখানে বিক্রিয়া হয় না। কেন বিক্রিয়া হয় না, এটাও সক্রিয়তা সিরিজ থেকে ব্যাখ্যা করা যায়। এখানে সক্রিয়তা সিরিজ হলো এমন একটা জিনিস যে ওপরের ধাতুগুলা নিচের ধাতুগুলাকে সহজেই প্রতিস্থাপন করতে পারবে, তার পাওয়ার বেশি। ঠিক আছে, তাহলে দেখো জিঙ্ক আর কপার, জিঙ্কটা কি, এই যে দেখো উপরে তোমাদের, এই যে দেখো জিঙ্ক, এইটা হলো জিঙ্কের অবস্থান, এই যে দেখো জিঙ্কের অবস্থান। ঠিক আছে, এটা হলো জিঙ্কের অবস্থান। আর কপারের অবস্থান কোথায়, এই যে দেখো কপার, তাহলে কি কপারটা, জিঙ্কটা তোমার উপরে আছে, কপারটা তোমার কিসে আছে, নিচে আছে। এখন কি করবে, জিঙ্কটা যেহেতু উপরে, তার ক্ষমতাটাও বেশি, বা তার বিভবের জারণ প্রভাবটা ইয়াটাও বেশি, সে কি করবে তোমার সহজেই কপারটাকে কি করতে পারবে, প্রতিস্থাপন করতে পারবে। কিন্তু কপারটা যখন জিঙ্ককে প্রতিস্থাপন করতে যাবে, তখন কি সে ইয়াটা প্রতিস্থাপনটা করতে পারবে না। এটাও তোমার দেখো জারণ ইয়াটা বোঝা যায়, দেখো খেয়াল করো জারণটা কিভাবে এখানে বোঝা যায়, দেখো খেয়াল করো, এখানে জিঙ্কের জারণ মান কত, 0। ঠিক আছে, আর এখানে জিঙ্কের জারণ মান হলো কত, +2। তাহলে দেখো 0 থেকে +2 গেছে, মানে কি তার জারণ মান বৃদ্ধি পাইছে, আর জারণ মান বৃদ্ধি হওয়া মানে কি তার জারণ। তাহলে জিঙ্কের যেহেতু জারণ প্রবণতাটা বেশি, আর এখানে জারণের সুযোগ পাইছে, সুতরাং কি করবে, সে কি করবে, জারণ বিক্রিয়া দিবে এবং সহজেই সে প্রতিস্থাপন করতে পারবে। আর কপারও ছাইরা দিবে সালফেটকে, কেন, কারণ কপারে দেখো এখানে কত, +2, আর এখানে দেখো 0। তাহলে দেখো +2 থেকে 0-তে গেছে, মানে বিজারণ হয়েছে। তাহলে কপার ছাইরা দিলে তার বিজারণের সুবিধাটা হয়, এজন্য সে কি করে দেয়, সহজে বিক্রিয়াটা করতে দেয় তাকে, এবং সুন্দরভাবে প্রতিস্থাপনটা হয়। এখানে দেখো কাহিনীটা উল্টা, কপারের এখানে 0, বাট যদি কপার সালফেট উৎপন্ন হয়, তাহলে কি কপারের এখানে জারণ মান হইতো কত, +2। তাহলে কপার 0 থেকে +2 হইতো, মানে কি কপারের হইতো জারণ। আর জিঙ্কের দেখো এখানে কত, +2, আর জিঙ্ক যদি সালফেটকে হারায় ফেলতো, তাহলে তার কত, যে 0। তাহলে +2 থেকে 0 মানে কি বিজারণ। তাহলে এখানে দেখো উল্টা কেস এসে, কপার জারণ করতে চাইতেছে, আর জিঙ্ককে বিজারণ করতে বাধ্য করতে হইতেছে। কিন্তু এটা তো জিঙ্ক চাইবে না, জিঙ্ক তো কখনোই বিজারণ করতে, মানে বিজারণ প্রবণতাটা তার খুব কম, সে কি করবে না, বিজারণ করতে চাইবে না, যার কারণে কপারটা কি করে না, জিঙ্ককে প্রতিস্থাপন করতে পারে না। আর কপারও কি চায় না, সে জারণ করুক, এটা সে নিজেও চায় না। তাহলে সেজন্য সে কি করতে পারে না, প্রতিস্থাপন করতে পারে না। উপরের বিক্রিয়াটা এই জন্য ন্যাচারাল, নিচের বিক্রিয়াটা ন্যাচারালি হয় না, মানে নর্মাল কন্ডিশনে হয় না। নর্মাল কন্ডিশন মানে তুমি যেটা পারিপার্শ্বিক যে অবস্থাটা আছে, তোমার যে তাপমাত্রা আছে, বা তোমার কক্ষ তাপমাত্রা, তুমি কোনো এক্সট্রা টেম্পারেচার দিবা না, বা কোথাও কিছু দিবা না, তাহলে এগুলা না দিয়ে তুমি যখন হবে, তখন তুমি সেটাকে কি বলবা, তুমি সেটাকে কি বলবো, তোমার
নরমাল কন্ডিশন হইতেছে। তুমি যদি এক্সট্রিম কন্ডিশন সৃষ্টি করো, যে প্রচুর পরিমাণে তাপ দাও, প্রভাবক দাও, এগুলা যদি দাও, তখন কি হবে? তোমার নরমালি সেখানে কি হবে? তোমার বিক্রিয়াটা হইতে পারে, তখন বিক্রিয়াটা হইতে পারে যে অতিরিক্ত চাপ বা ডিফারেন্ট কন্ডিশনে তোমার বিক্রিয়াটা হইতে পারে। তো এইরকম, এই জন্য তোমার কি হয় না, উপরের কোনো ধাতু নিচের কোনো ধাতুকে কি করে প্রতিস্থাপন করতে পারে, সহজেই প্রতিস্থাপন করতে পারে। বাট নিচের কোনো ধাতু উপরের ধাতুকে কি করতে পারে না, প্রতিস্থাপন করতে পারে না। তাহলে এইটা ব্যাখ্যা আমাদের সক্রেটিস সিরিজ। তোমরা এই সিরিজটা মানে তোমরা একদম মুখস্থ করে ফেলবা, যে সক্রেটিস সিরিজের উপরে কি আছে সিরিয়ালি মুখস্থ করবা, কারণ এই অধ্যায়ের প্রত্যেকটা পার্টে আমাদের সক্রেটিস সিরিজটা আসবে। সক্রেটিস সিরিজ ছাড়া এই অধ্যায় পড়া যায় না, এই অধ্যায় তুমি কিছুই বুঝবা না। এই অধ্যায় তাহলে তুমি সক্রেটিস সিরিজের কিছুই মানে এই অধ্যায় সক্রেটিস সিরিজ ছাড়া তুমি এই অধ্যায় কিছুই বুঝবা না। তো প্রত্যেকটা জায়গায় তোমার সক্রেটিস সিরিজ লাগবে। তো এখনই তুমি যদি আজকেই সময় পাও, আজকেই তুমি সক্রেটিস সিরিজ একদম ফার্স্ট ক্লাস যদি না পড়ে থাকো, একদম সিরিয়ালি মুখস্থ করে ফেলো। পজিটিভেরটা অবশ্যই আর নেগেটিভেরটাও অবশ্যই, ঠিক আছে? তো এই জিনিসগুলো তুমি সক্রেটিস সিরিজ, আর বিভবটা আপাতত তোমাদের দেখা লাগবে না। এই বিভব জিনিসটা আমরা সামনে দেখবো, আমাদের সামনে টপিক আছে, বিভব জিনিসটা দেখবো আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ। আমাদের ম্যাথ দেখবো। ম্যাথ কি? ম্যাথটা হলো এরকম যে আমাদের ক্যাথোডে তো ধাতু যাইতেছে মেইনলি, ধরো সোডিয়াম গেল ক্যাথোডে, আর অ্যানোডে তোমার নরমালি গ্যাস ট্যাস উৎপন্ন হয় বেশিরভাগ ক্ষেত্রে। ক্যাথোডেও গ্যাস উৎপন্ন হয়, বাট যদি সোডিয়াম যায় তাহলে ক্যাথোডে সোডিয়ামটা জমা হইতে থাকে। আস্তে আস্তে আমরা এটা দেখবো, ইলেকট্রোপ্লেটিং বা এই প্লেটিং টেটিং দেখবো। তাহলে তোমাদের বলো আজকে আর কোনো প্রবলেম আছে? নাহলে আমি আজকে ক্লাসটা শেষ করবো, কারণ আমাদের আজকে লেকচার যতটুকু বানাইছিলাম ওইটুকু শেষ হয়েছে আজকে। না স্যার, প্রবলেম নাই। ওকে।